মনস্তত্ত্ব এবং দর্শন সম্পর্কে আমরা জানব। হ্যালো, ওয়েলকাম টু দ্য ইউটোপিয়া বাংলা। আজকের ভিডিওতে আমরা জানব উইলিয়াম জেমস সম্পর্কে। উইলিয়াম জেমস হচ্ছে একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং ফিলোসফার। তিনি পৃথিবীর ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ স্কলারদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়। তার লেখা অনেকগুলো বই আছে, তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট বই সেটা হচ্ছে প্র্যাগমেটিজম। নাও আজকের ভিডিওতে আমরা তার কিছু চিন্তাভাবনা, তার সাথে আমরা স্ল্যাভয় জিজেক, ইনি বেঁচে আছেন এখনও, এনার কিছু চিন্তাভাবনা সম্পর্কে জানব, মনস্তত্ত্ব এবং দর্শন সম্পর্কে। উইলিয়াম জেমস বলেন যে এখনও পর্যন্ত আমাদের জীবনে সবসময় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, অন্য মানুষের এবং আমাদের সেই দর্শনটা কী সেটা জানা। ধরুন কোনো একজন বাড়িতে একটা নতুন কেউ ভাড়া নিতে আসছে এবং মালিক যে সে উপরের তলাতে থাকে, তো সে মালিকটা যে বাড়িটার ওনার, সে সবসময় এটা ভাবছে যে সে তার টাকা দিতে পারবে কিনা, মাসের রেন্টটা সে ভালোভাবে থাকবে কিনা, সেই সব কিছু, সে কোথায় থাকে বা তার বাড়ি কোথায়, সে কোনো ক্রিমিনাল নয় তো, এরকম অনেকগুলো সে প্রশ্ন করে, সবসময় তাকে জানার চেষ্টা করে। কিন্তু তার সবথেকে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা যে তার দর্শনটা কী, সে লোকটা কেমন অ্যাকচুয়ালি, তার জীবনের আদর্শটা কী। সেই যে দর্শনটা যখন সে জানতে পারে তখনই সে বিশ্বাস করে নিতে পারে যে হ্যাঁ, এই লোকটাকে আমি এখানে থাকতে দিতে পারি। এবং ঠিক উল্টোটা, যখন কোনো একজন ভাড়াটিয়া সে যাচ্ছে কোনো একজন মালিকের বাড়িতে থাকার জন্য, তখন সেও এটা জানার চেষ্টা করে তার মালিকের দর্শন কী, মালিক থেকে সবসময় ডিস্টার্ব করবে না তো, বা সবসময় টাকা চাইবে না তো, বা কোনো একটা কিছু করতে গেলে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে সেখানে বারণ করবে না তো, এরকম। তো অন্য মানুষ, আমাদের যে বন্ধু হয় যারা কলেজে স্কুলে ফ্রেন্ড, তাদের মধ্যে আমরা সবসময় এটা বোঝার চেষ্টা করি তাদের দর্শনটা কী, তাদের জীবনের প্রতি যে ভিউটা বা দর্শন সেটা কী। যদি আমরা সেটা জানতে পারি তখন আমরা সেফ ফিল করি, তখন আমরা নিজেকে ওপেন করতে পারি যাদের সামনে। অনেক সময় কি হয়, বাবা মায়ের সঙ্গে তার যে সন্তান, তাদের দর্শনটা মেলে না। বাবা মা মনে করে বিজ্ঞান নিয়ে পড়তে হবে, এটা করতে হবে, কিন্তু সন্তান যে চাইল্ড, সে হয়তো মনে হলো যে না, আমি বড় হয়ে কবি হব, ঠিক আছে, এবার সে মনে করছে কবি হওয়াটা একটা মহান ব্যাপার, তার দর্শনটা আলাদা, কিন্তু বাবা মায়ের দর্শনটা কি আলাদা। তো উইলিয়াম জেমসের মতে পৃথিবীর ইতিহাসে এবং আমাদের ব্যক্তিগত জীবনে এবং ভবিষ্যতেও এটাই সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সবসময়, যে আমাদের দর্শন কী জীবনের, এবং অন্য মানুষ যার সামনে আমরা দাঁড়িয়ে আছি তার দর্শনটা কী, যাদের দ্বারা আমরা চারিদিকে ঘিরে আছি তাদের দর্শনটা কী। তো দর্শন অর্থাৎ ফিলোসফি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, এই ফিলোসফি মানে কি? ফিলোসফি মানে হচ্ছে অ্যানসিয়েন্ট গ্রিক স্কলার প্লেটো, আজ থেকে 2300 বা 400 বছর আগে তিনি এই ফিলোসফি জিনিসটাকে ডিফাইন করেন, যে ডেফিনেশনটা আমরা এখনও ব্যবহার করি। ফিলোসফি মানে আর কিছুই নয়, ফিলো উইথ সোফিয়া। ফিলো মানে হচ্ছে নলেজ, আর ফিলো মানে হচ্ছে জ্ঞান, আর সোফিয়া মানে হচ্ছে লাভ। তো দুটোর কম্বিনেশানে আমরা যখন পাই তখন হচ্ছে জ্ঞান এবং লাভ মিলে হয় ফিলোসফি, অর্থাৎ লাভ অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের প্রতি যে ভালোবাসা, সেটাই হচ্ছে ফিলোসফি। জ্ঞান একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা কোনো মানুষ নয়। বা বাড়িতে একটা আমরা ক্যাট পুষে রেখেছি, বিড়াল, আমাদের পেট আছে, তাকে ভালোবাসি, বা একটা কেউ গার্ডেনিং করছে সেটাকে ভালোবাসি, এমনটা নয়। বা আমাদের সন্তানকে ভালোবাসি, একটা কংক্রিট একটা অবজেক্ট আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি, এমনটা নয়। বরঞ্চ জ্ঞান হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। হতে পারে কোনো একজন বন্ধু, তার সেটা কোনো কথা বললো, সেটা হচ্ছে অনেক জ্ঞানের কথা, আমরা তার ওই অ্যাসপেক্টটা, ওই কনটেক্সটের মধ্যে দিয়ে সেই বন্ধুটাকে ভালোবাসছি, নাকি বন্ধুটাকে ভালোবাসি বলে তার সেই জ্ঞানটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো ফিলোসফি মানে কি? সবসময় সেই জ্ঞান জিনিসটার প্রতি একটা ইনক্লিনেশন থাকা। বাই নেচার, জন্ম থেকেই আমরা সবাই সবসময় জ্ঞানের সন্ধানেই বড় হই। একটা চাইল্ড যখন বড় হয় তখন সে সবসময় দেখে কি, যে বাবা ওটা কি, রাস্তায় পুলিশগুলো এরকম ড্রেস পরে আসে কেন, ওই বড় বিল্ডিংটা কি, আচ্ছা রেড লাইট জ্বললে কি থেমে যেতে হয়, কেন এরকম কেন হয়, বা চাঁদ আকাশে কেন থাকে, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এই যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে সেই চাইল্ডটা কী পাওয়ার চেষ্টা করছে, তার জগৎটা, তার যে চারপাশের জিনিসগুলো ঘটছে সেগুলোকে সে বোঝার চেষ্টা করছে, তার মনটাকে সে অ্যাপ্লাই করছে নেচারের উপরে, তার পুরো জগতের উপরে। সেই যে অ্যাপ্লিকেশান, তার মধ্যে থেকে সে কী পাওয়ার চেষ্টা করছে, সেই নেচারের ভিতরে বা তার সত্তার মধ্যে একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে সে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, সেটাকে দেখার চেষ্টা করছে। সেই যে ন্যাচারাল ইনস্টিংক্টটা যদি আমরা দাবিয়ে দিই, বা এটাকে যদি আমরা হার্শ কথা বলে বন্ধ করে দিই, আরে সবসময় প্রশ্ন জিজ্ঞেস করিস কেন তুই, হ্যাঁ চুপচাপ থাকবি, বেশি কথা বলবি না, তাহলে কী করলাম আমরা, তার সেই ন্যাচারাল ইনস্টিংক্টটা, সেটাকে আমরা কি মেরে ফেললাম। তো এখানেই হচ্ছে কি ডেথ অফ ফিলোসফি, এখানে ফিলোসফি বা দর্শনটা মারা গেল। হতে পারে আপনারা যারা ভিডিওটা দেখছেন বা তোমরা যারা দেখছো, তাদের মধ্যে হতে পারে সেই দর্শনটা অলরেডি মারা গেছে, এই জানার ইচ্ছাটা নেই,
আবার অনেকে এরকম মনে হতে পারে যে সব কিছুই জেনে গেছি, সব কিছুই বুঝে গেছি, হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি, আমি এই প্র্যাকটিস করেছি, এই মেডিটেশন করে নিয়েছি, তো আমি সব বুঝে গেছি, আমি হাতো ইয়োগা প্র্যাকটিস করে নিয়েছি, তো আমি সব জানি, বা আমি এই বইটা পড়েছিলাম তো আমি সব বুঝে গেছি। না, এর কোনো শেষ নেই। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস চলতেই থাকছে, এটাই হচ্ছে প্রকৃত, নাকি কোনো একটা জিনিসকে অ্যাচিভ করে নেওয়া। এমন কোনো একটা সিঙ্গেল জিনিস নেই যেটা অ্যাচিভ করে নেওয়া মানে আপনি সমস্ত জ্ঞানটা পেয়ে গেলেন, বাট আপনি বারবার করে সেই করতেই থাকছেন, চলতেই থাকছে, এটা শেষ নেই। যার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেই থাকছে, এর কোনো শেষ নেই। ঠিক সেরকম আপনি জ্ঞানের প্রতি যে চাহিদাটা সেটা আপনার সবসময় আছে, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। যে দর্শন বা তার থেকে উঠে এসে যেটা, সেটা হচ্ছে মনস্তত্ত্ব। আজকে আমরা জানবো কি সেই মনস্তত্ত্বের মতে ট্রুথ বলতে কি বোঝায়। এখানে ট্রুথ মানে অ্যাবসলিউট বা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা টোটাল যে ট্রুথ সেটা নয়, বরঞ্চ আজকের ভিডিওতে আমরা যেটা জানছি সেটা হচ্ছে কি এভরিডে ট্রুথ। মানে প্রতিদিনের জীবনে আমাদের মধ্যে অনেক বিভিন্ন জিনিস আমরা ট্রু বলে মনে করি। যেমন হচ্ছে ধরা যাক কারোর মধ্যে এটা ট্রু যে ফ্রেন্ডশিপ এটা খুব ভালো আমাদের জন্য, কারোর মধ্যে ফ্রেন্ডশিপ বলে কিছু হয় না জীবনে। ঠিক আছে, আসল সত্য হচ্ছে সবাই নিজের স্বার্থটাই খুঁজতে থাকে। তো তার কাছে ট্রুথটা কি, অ্যাকচুয়াল বন্ধুত্ব বলে কিছু নেই, সবসময় মানুষ তার স্বার্থ খুঁজছে। কারোর মধ্যে যে টাকা পয়সায় সব কিছু নয় জীবনে, তার কাছে সত্য হচ্ছে এটা যে টাকা পয়সা সব কিছু নয়। এটা একটা জিনিস হতে পারে, কিন্তু এছাড়াও আরও অনেক জিনিস আছে। কারোর মধ্যে না টাকা পয়সা না থাকলে না ওই যা কিছু আছে সেগুলোও হবে না, টাকা পয়সাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা থাকলে তারপর তুমি বাকি কাজ করতে পারবে, তুমি আধ্যাত্মিকতা করো, স্পিরিচুয়ালিটি পড়ো। শাহরুখ খানের একটা খুব পপুলার শর্টস আছে, ফার্স্ট ইউ বিকেম রিচ দেন ইউ বিকেম ফিলোসফার। ওকে, মানে প্রথমে অনেক টাকা পয়সা রোজগার করো, তারপর তুমি ফিলোসফি করো, তারপর তুমি দর্শন, আধ্যাত্মিকতা, তারপর তুমি জ্ঞানের পথ বা যা ইচ্ছা তাই করো, তুমি বিজনেসম্যান হও, কিন্তু টাকা পয়সাটা আগে। কারোর মধ্যে আবার উল্টো, তুমি একজন ভিক্ষু হয়ে যাও, হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, টাকা পয়সার দরকার নেই, তুমি ওর মধ্যে দিয়েই সেই প্রকৃত জিনিসটা পাবে যেটা টাকা পয়সা দিয়েও পাওয়া সম্ভব নয়, কোনো কিছু দিয়েই পাওয়া সম্ভব নয়। ওকে, তো কোনটাকে আমরা ট্রুথ বলে মনে করি? এই যে এভরিডে ট্রুথ, আমাদের প্রতিদিনের জীবনের যে ট্রুথগুলো, সেগুলো ঠিক কীভাবে আমাদের মনের মধ্যে তৈরি হয়, কোনটাকে আমরা বিশ্বাস করি, সেই ট্রুথটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। এই যে ট্রুথ, সেটা হচ্ছে কংক্রিট ট্রুথের মতো নয়। যেমন একদিকে হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, মাউন্ট এভারেস্টের হাইট কতটা, অথবা আমাদের শরীরে কিডনি থাকে, অথবা আমাদের দুটো চোখ থাকে, ঠিক আছে, অথবা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এগুলো কি কংক্রিট ট্রুথ? সবাই এই একই জিনিসে বিশ্বাস করে বা সবাই এই বিষয়ে কোনো ডিসএগ্রিমেন্ট নেই। এটা আমাদের মাইন্ডের বাইরে। বা গ্র্যাভিটেশনাল ল, যখন নিউটন এটা আবিষ্কার করেছে তার আগেও গ্র্যাভিটেশনাল ল ছিল। নিউটন যখন আবিষ্কার করেছে তখন এটা ছিল, আর এখন আজকের দিনেও আছে। তো আমাদের মাইন্ড যতক্ষণ এটা আবিষ্কার করছে তার আগেও এটা থাকছে। এটা আমাদের মাইন্ডের বাইরে একটা অ্যাবসলিউট ট্রুথের মতো বা একটা সায়েন্টিফিক ট্রুথ, যেটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু অন্যদিকে আরেক রকমের ট্রুথ আছে, সেটা হচ্ছে কি রিলেটিভ ট্রুথ বা একটা আপেক্ষিক সত্য বা রিলেটিভ ট্রুথ বা হিউম্যান ট্রুথ আমরা বলতে পারি ওটাকে। যেমন এই যে টাকা পয়সাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি অন্য সব কিছু, নাকি আমাদের জীবনে বন্ধুত্ব বলে কিছুই হয় না, সব কিছুই স্বার্থ একটা গ্রিড, নাকি ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল, সত্যি মানুষ মানুষকে এর সাথে বন্ধুত্ব হতে পারে। এই যে ট্রুথগুলো যেগুলো প্রতিদিনের জীবনে অনেক কাজে লাগে, হিউম্যান ট্রুথ, যেখানে একজন মানুষের থেকে অন্য মানুষের ট্রুথটা আলাদা আলাদা হয়ে ওঠে। আমরা সেই ট্রুথের মধ্যে দিয়েই ফাংশন করি বা কাজ করি প্রতিদিনের জীবনে। এই যে ট্রুথ বা রিলেটিভ ট্রুথ বা আপেক্ষিক ট্রুথ, এটা দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি যেটা আমাদের ব্যক্তিগত, যেটা শুধু আমি বিশ্বাস করি, যেটা শুধু আমার জীবনেই প্রভাব ফেলবে। যেমন এই টাকা পয়সা, আমার মতে টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অথবা না এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞান, প্রথমে আমি জ্ঞান অর্জন করবো তারপর টাকা পয়সা। কারোর মতে না, প্রথমে আমি টাকা পয়সাটা বেশি গুরুত্বপূর্ণ, পরে জ্ঞান, জ্ঞান ট্যান সব পরে চলে আসবে, আগে টাকা পয়সা আসুক তারপর। ঠিক আছে, কারোর মতে এটা হতে পারে না, জ্ঞানের আগে যদি আমি টাকা পয়সাকে রাখি তাহলে এর পরবর্তীকালে টাকা পয়সা যখন পেয়ে যাবো তখন অন্য কিছু আবার জ্ঞানের আগে চলে আসবে, আবার অন্য কিছু চলে আসবে, জ্ঞানটাকে সবসময় পিছনে দিতে থাকবো এবং আমি এই চক্রের মধ্যে পড়ে যাব। ঠিক আছে, অনেকের মতে উল্টো, যখন খাওয়া হবে না, টাকা থাকবে না, তখন কিসের জ্ঞান, সেই জ্ঞান কোথায়, মানে সেই জ্ঞানের কী কমে লাগবে আমার, যদি আমার কাছে টাকাই না থাকে, টাকা মানে গরিব মানুষ, খাওয়া হচ্ছে না, কোনো একটা কর্ম তো দরকার, তারপর সে জ্ঞান অর্জন করবে। এবার সেই যে কর্ম করার জন্য তার জন্য তার একটা জ্ঞান দরকার। ইটস লাইক প্যারাডক্সিক্যাল, কোনটা ট্রু? এখানে আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত ট্রুথ থাকে, সেটা হচ্ছে আপেক্ষিক ট্রুথ। এটা ছাড়াও একটা হয় কি কলেকটিভ ট্রুথ বা একটা ইন্টার সাবজেক্টিভ ট্রুথ, মানে আমার মাইন্ড তার একটা অংশকে আমি প্রজেক্ট করছি একটা শ্যাডোর মতো, একটা তলে বা একটা স্তরের উপরে, তারপর অন্য যত মানুষ আছে তারা তাদের মাইন্ডটাকে প্রজেক্ট করছে সেই একই তলে।
যত মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, পুরো দেশ জাতি সভ্যতা সবাই, বাবা মা বন্ধু যারা আছে, সেই যে প্রজেক্টেড হয়ে একটা কলেকটিভ মাইন্ড বা একটা সমগ্র মাইন্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি ইন্টার সাবজেক্টিভ মাইন্ড, যেটা আমাদের মাইন্ড আর আপনার মাইন্ড বা অন্য মানুষের মাইন্ড তার মাঝখানে তৈরি হয়ে আছে। যেমন ফর এক্সাম্পল ন্যাশনালিজম মানে দেশ। ওকে, তো এই যে দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, জার্মান, ফ্রান্স, ইটালি, জাপান, এই যে কান্ট্রিগুলো, তার মাঝখানে অনেক বর্ডার লাইন আছে, যে এই দিকে হচ্ছে ভারত, এই দিকে হচ্ছে পাকিস্তান। এই যে বর্ডার লাইনটা, এটা হচ্ছে কি একটা আপেক্ষিক ট্রুথ বা একটা রিলেটিভ ট্রুথ। ভারতবর্ষের যত মানুষ তারা সবাই কল্পনা করে নিয়েছে যে ওখানে একটা বর্ডার লাইন আছে, আর পাকিস্তানের যত মানুষ আছে তারা সবাই কল্পনা করে নিয়েছে যে ওখানে একটা বর্ডার লাইন আছে, তার ওই দিকে ভারত আর এই দিকে হচ্ছে ইন্ডিয়া, এইদিকে হচ্ছে পাকিস্তান। আর এই যে বর্ডার লাইনটা আছে, সেটা কি শুধু ভারতবর্ষের সমস্ত মানুষ নয় আর পাকিস্তানের সমস্ত মানুষ নয়, এর বাইরে যত দেশ আছে, আমেরিকা, তারপর জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, সবাই তারাও কল্পনা করে নিয়েছে যে ওখানে একটা বর্ডার লাইন আছে। এটা শুধুমাত্র মানুষের মনের মধ্যেই সেই লাইনটা এক্সিস্ট করে, আর সেই মনের মধ্যে যে অস্তিত্বটা আছে সেটাকে আমরা প্রতিফলন করছি ওখানে একটা ফেঞ্চ করে, একটা বিল্ডিং মানে একটা দেওয়াল দিয়ে বা অনেকগুলো মিলিটারি লোক দিয়ে বা অনেকগুলো ডকুমেন্টসে সিগনেচার করে, বড় বড় অথরিটির দ্বারা সেটাকে ভ্যারিফাই করে। বাট সেটা অ্যাকচুয়ালি কি আমাদের সবার একটা মিলিত কল্পনা, একটা কলেকটিভ ইমাজিনেশন, সবাই মিলে ওটাকে কল্পনা করে নিচ্ছি, যার ফলে ওটা ট্রুথ হয়ে উঠছে। মাউন্ট এভারেস্টের যে হাইট, সেটা কিন্তু আমরা কল্পনা করছি না, ওটা সত্যিই একটা ন্যাচারাল ট্রুথ। কিন্তু যখন ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে বর্ডার, সেটা কিন্তু একটা কি হিউম্যান ট্রুথ। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে হিউম্যান ট্রুথ, সেটা আমাদের একটা কল্পনা, সেটা কোনো বায়োলজিক্যাল বিষয় নয়। যেমন আমাদের কিডনি বা ডাইজেশন সিস্টেম, এটা একটা সত্যি একটা বায়োলজিক্যাল ট্রুথ, কিন্তু বা মাউন্ট এভারেস্টের হাইট, এটা একটা কি জিওগ্রাফিক্যাল ট্রুথ। বা অ্যাটমস, পার্টিকেল, এগুলো কি একটা পদার্থবিজ্ঞানের একটা ট্রুথ, এটা সত্যি একটা কংক্রিট ট্রুথ। কিন্তু এই যে বর্ডার, এটা কি, এটা হচ্ছে একটা রিলেটিভ ট্রুথ, এটা মানুষের তৈরি করা একটা ট্রুথ, মানুষের জন্য মানুষের সামনে এটা উঠে আসছে। ঠিক আছে, ঠিক এইরকম ট্রুথ আরও অনেক জায়গাতে আছে। যে ব্যাংকিং সিস্টেম, ইকোনমি, আগেকার দিনে মানুষ হচ্ছে কি জিনিসপত্র এক্সচেঞ্জ করতো, যেমন কেউ একটা ঘোড়া দিল, আপনার এই জমিটা আমার হয়ে গেল। ঠিক আছে, তারপর কী হলো, ধীরে ধীরে অনেক জায়গাতে অনেক সূচ, সেটাকে টাকা পয়সা হিসেবে ব্যবহার করা হতো। অনেক সভ্যতা এমন আছে ইতিহাসে যারা একটা ঘোড়া বা কলসি, সেটাকে টাকা পয়সা হিসেবে ব্যবহার করতো। তো রাজকোষে অনেকগুলো ঘোড়া রাখা আছে, কলসি টাইপের মাটির, সেটা দিয়ে এক্সচেঞ্জ করা হবে। এর জমি ওর কাছে যাচ্ছে, এর ঘোড়া কেউ জুতো বিক্রি করছে বা কারোর বিয়ে হচ্ছে, এই সব কিছু। তারপর এলো কি মুদ্রা, সেই মুদ্রার থেকে ধীরে ধীরে এলো কি মানে ক্যাশ, টাকা পয়সা। তারপর এখন কি আসছে, ডিজিটাল মানি। তো এই যে পরিবর্তন হচ্ছে, এখন আমরা টাকাকে, এটা কোনো মিথ্যা জিনিস নয় টাকা পয়সা, এটা সত্য। কিন্তু এই যে সত্যটা, সেটা একটা রিলেটিভ সত্য, আপেক্ষিক। আমরা সবাই মিলে এটাকে কল্পনা করে নিয়েছি যেটার মধ্যে সেই ভ্যালুটা আছে, তাই জন্য ভ্যালুটা আছে, আদারওয়াইজ এর মধ্যে কিছু নেই। এবার এই যে ইন্টার সাবজেক্টিভ রিলেটিভ ট্রুথ, এটা অত্যন্ত জটিল ব্যাপার। আমি যদি কাল থেকে কল্পনা করে নিই যে না, আমার টাকা পয়সা সবই তো কল্পনা, আমরা সবাই ভেবে নিয়েছি, তাহলে আমি এক্সিস্টেন্সের মধ্যে থাকতে পারবো না। কারণ কি, আমি শুধু বিশ্বাস করলেই হবে না, এই যে পুরো সাবজেক্টিভ রিলেটিভ ট্রুথের যে কনসার্নটা, তার মধ্যে আমি একটা পার্ট। আমি বিশ্বাস না করলে এই ইমাজিনেশনটা বা সব মানুষের যে কল্পনাটা ধসে যাবে না। সবাইকে বিশ্বাস করাতে হবে যে ক্যাশ ভ্যালুর থেকে ডিজিটাল মানি বেশি ইম্পর্টেন্ট। তখন আমরা কি করতে পারি, একটা রিলেটিভ ট্রুথকে রিপ্লেস করতে পারি অন্য একটা রিলেটিভ ট্রুথ দিয়ে, তারপর সেটাও আবার রিপ্লেস হয়ে যাবে অন্য একটা ট্রুথ দিয়ে, তারপর সেটাও আবার রিপ্লেস হয়ে যাবে অন্য একটা ট্রুথ দিয়ে। এরকমভাবে কন্টিনিউয়াসলি ট্রুথের একটা এভলিউশন হতে থাকবে। আর একটা ট্রুথ যেটা পরবর্তীকালে আসে, তার সাপেক্ষে পুরানো ট্রুথগুলো তখন মিথ্যা হয়ে যাবে। এই যে প্রসেস, এটা স্নোবল এফেক্টের মতো। আমাদের মাথায় অলরেডি অনেক ট্রুথ আছে, নতুন কোনো একটা জিনিস যখন আসছে, তখন সেটাকে আমরা ট্রুথ বলে গ্রহণ করব নাকি সেটাকে আমরা মিথ্যা বলবো, সেটা নির্ভর করছে এই আগে থেকে যে ট্রুথগুলো অস্তিত্ব আছে তার সাথে এই নতুন ট্রুথটা কতগুলো অ্যাসোসিয়েশন বা এরকম সুতোর মতো একটা কানেকশান তৈরি করছে। যদি সেই পুরানো ট্রুথগুলো দেখে যে নতুন জিনিসটাকে আমরা হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারছি, তখন এটাকে ট্রুথ হিসেবে গ্রহণ করে নেবে, তখন এই ট্রুথ হয়ে গেল। যদি দেখে যে না, অ্যাসোসিয়েশন তৈরি করা যাচ্ছে না, তখন একটা কনফ্লিক্ট, একটা যুদ্ধ চলবে, অথবা এটা পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। এই যে নতুন ট্রুথটা চলে এলো, ইন্টিগ্রেট হয়ে গেলে এখন ট্রুথ। এবার আবার যখন নতুন ট্রুথ আসবে, তখন এ পুরানো ট্রুথ হিসেবে অ্যাসোসিয়েশন তৈরি করার চেষ্টা করবে। তো যখন সেই অ্যাসোসিয়েশনের দ্বারা কানেকশানগুলো তৈরি হয়, তখন আমরা ট্রুথগুলো গ্রহণ করি, আদারওয়াইজ আমরা সেটাকে ফেলে দিই। আর অনেক পুরানো যে ট্রুথগুলো, সেগুলো কি হয়, এই নতুন ট্রুথের আসা যাওয়ার ফলে পুরানো ট্রুথগুলো পিছন থেকে অনেক সময় মিথ্যা বলে প্রমাণ হয়ে যায়।
এখন আমরা আবার ফিরে যাব না সেই সমাজে যেখানে সবাই মনে করতো যে ফর এক্সাম্পল সতীদাহ প্রথা, যে কোনো একজন হাজব্যান্ড মারা গেলে তার ওয়াইফকে চিতায় মধ্যে যেতে হবে, গিয়ে তাকে মরতে হবে, ওকে। অথবা এরকম একটা প্রথা ছিল যে যেখানে যাদের বিবাহিত যারা মহিলা, যাদের অনেকদিন সন্তান হয়নি, তাদের যদি কোনো একটা সন্তান হয় কোনো পুজো দেওয়ার পরে, তাহলে সেই প্রথম সন্তানটাকে বা যদি দুটো সন্তান হয় তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। মানে এটা ক্রুয়েল, একটা নিষ্ঠুর বিষয়, ওকে। এটাকে ট্রুথ বলে মানুষ সেই সমাজে বিশ্বাস করত। অনেক এমন প্রাচীন সভ্যতা আছে, সমাজ আছে, যেখানে কোনো একজন মানুষ, কোনো একজন নারী যদি অনেক সুন্দর দেখতে হয়, তাহলে সেটা তাকে যদি কোনো পুরুষ দুর্বল অনুভব করে, তাহলে তাকে বলা হতো উইচ, মানে পিশাচ, ওকে। কারণ তাকে দেখে সব ছেলেদের মনে একটা অনুভূতি হয় যেটা আলাদা। কিন্তু এখন আমরা সেরকম মনে করি না, যে সেটা বায়োকেমিক্যাল ফেনোমেনন, আমাদেরটা কিছু হরমোনাল রিলিজ হচ্ছে বলে এরকম হচ্ছে। এখন আমরা সেটাকে এরকম মনে করি যে উইচ। তো আজকের দিনের সাপেক্ষে ওটা হচ্ছে কি মিথ্যে, কিন্তু তখনকার দিনের সাপেক্ষে ওটাই ছিল সত্যি। আবার আজকে যেটা আমাদের সত্যি মনে হচ্ছে সেটা পরবর্তীকালে মিথ্যে হয়ে যাবে। যেমন এখন আমাদের যে এডুকেশন সিস্টেম, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, ধরো যাক যাদবপুর ইউনিভার্সিটি, ওকে, খুবই পপুলার। নাও অ্যাকচুয়ালি ওটা কোনো ইউনিভার্সিটি বলে কিছু নেই, ওখানে একটা বিল্ডিং যেখানে অনেকগুলো মানুষ যাচ্ছে, অনেকগুলো স্টুডেন্ট, তারা সবাই কল্পনা করে নিয়েছে যে এই বিল্ডিংটা এখানে কোনো থাকার জায়গা নয়, বা এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট বা অন্য কিছু না, এটা একটা ইউনিভার্সিটি। এবং যারা আমরা সবাই স্টুডেন্ট, আমরা এখানে শুধুমাত্র শেখার জন্য যাচ্ছি। টিচার্স যারা, তারা ওখানে যাচ্ছে, তারা কল্পনা করে নিচ্ছে যে তারা টিচার, আর তারা কেন যাচ্ছে ওখানে, তারা শেখানোর জন্য যাচ্ছে। আর বাকি যত অথরিটি, সাধারণ মানুষ, তারাও কল্পনা করে নিয়েছে যে ওখানে শুধুমাত্র টিচার্স আর স্টুডেন্টসরা যায় এবং ওটা একটা ইউনিভার্সিটি, ওখানে শুধু পড়াশোনার আদান প্রদান হয়। ওখানে একটা নাম লাগিয়ে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি, ওখানে কতগুলো স্ট্যাম্প মারা ডকুমেন্টস তৈরি করা হয়েছে, তারপর অনেকগুলো ইউজিসিতে ফাইল রেডি করা হয়েছে, অনেকগুলো আলাদা আলাদা অথরিটি, যেমন কোর্ট হোক বা পলিটিক্স হোক বা ইউজিসি, যে অ্যাকাডেমিক সব কিছু ভ্যারিফিকেশন করে পুরো ইন্ডিয়াতে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে, যে যার আন্ডারে কাজ করে, ফাংশন করে, সেই ইউজিসি, সে বলেছে যে হ্যাঁ, তাহলে একটা ট্রুথ আর একটা ট্রুথকে এমনভাবে ভ্যারিফাই করে একটা মডেল তৈরি হচ্ছে, যেটা শুধুমাত্র অ্যাকচুয়ালি আমাদের সবার কলেকটিভ ফ্যান্টাসি বা একটা সবার যে কল্পনা, তার মধ্যেই ওই ইউনিভার্সিটিটার অস্তিত্ব আছে। বা ধরা যাক ম্যারেজ বা বিয়ে, দুজন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ, মানে দুজন, একটা ছেলে একটা মেয়ে, তাদের ফ্যামিলিটা ঠিক করলো যে হ্যাঁ এদের দুজনের ম্যারেজ হবে। তো এই যে কল্পনাটা যে তাদের দুজনের ম্যারেজ হবে, এটা একটা কল্পনা, এটা একটা ফ্যান্টাসি। তারপর কি হলো, একটা দিন ঠিক করা হলো, সেখানে অনেক 500 জন লোক এলো, তারা সবাই খাবার খেলো, তারা সবাই ঠিক ভাবলো যে এর পরের থেকে এরা দুজনে ম্যারিড কাপেল। গভর্নমেন্ট কি করলো, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দিয়ে দিল, 3 জনকে সাক্ষী রেখে একটা ডকুমেন্টস, যে হ্যাঁ এরা দুজনে ম্যারিড কাপেল। তাদের পরিবারের সমস্ত মানুষরা কল্পনাও করে নিল যে হ্যাঁ এবার থেকে এরা ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফ। অন্য পরিবারেও সবাই কল্পনা করে নিল, আর সেই দুজন মানুষ তারাও কল্পনা করে নিল যে এ হচ্ছে আমার হাজব্যান্ড আর এ হচ্ছে আমার ওয়াইফ। আর কিছু রিচুয়ালস পালন করা হলো, যার মধ্যে দিয়ে সেই হাজব্যান্ড ওয়াইফ হলো, তারা আলাদা আলাদা মানুষ থেকে তারা একটা সম্পর্কে এলো। তো অ্যাকচুয়ালি যে ম্যারেজটা হলো, এটা পুরোটা কি, এটা কাল্পনিক একটা ঘটনা, যেটাকে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমরা সত্যতে কনভার্ট করছি। এই রিচুয়ালসগুলো, মালা বদল করা বা আদার থিংস, অনেক লোকজনকে নিমন্ত্রণ, তাদেরকে খাওয়ানো, তারপরে এই রেজিস্ট্রি করা, তারপরে ম্যারেজে কার্ড দেওয়া, এই সব ঘটনাগুলো কি সেই কল্পনাটা যেটা বিয়ের অনেক দিন আগে থেকে চলছিল, সেটাকে অবজেক্টিফাই করা হচ্ছে, সেটাকে বস্তুগত জগতের মধ্যে তার ছায়া ফেলা হচ্ছে, যার ফলে কি সেই জিনিসটা ট্রুথ হয়ে উঠে আসে। এখন তারা দুজনের ট্রুথ, মানে হাজব্যান্ড ওয়াইফ, এটাই হচ্ছে ট্রুথ, ওকে। তো এটা একটা কি কলেকটিভ ইমাজিনেশন। তো ট্রুথ, এই যে ম্যারেজটা, এটা একটা কি ব্যক্তিগত লেভেলে বা ইন্ডিভিজুয়াল লেভেলে একটা আপেক্ষিক সত্য। আর ন্যাশনালিজম বা ইউনিভার্সিটি বা পলিটিক্স বা ইকোনমি, পুরো দেশের যে ইকোনমি, এই যে ওয়েস্টার্ন কালচার, ইস্টার্ন কালচার, এটা কি একটা রিলেটিভ ট্রুথ বা একটা আপেক্ষিক সত্য। বা খ্রিশ্চানিটি, অনেক মানুষ খ্রিশ্চানিটিতে বিলিভ করে যে আমি মুসলিম, আমি খ্রিশ্চান, আমি হিন্দু। এটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এটা কলেকটিভ, মানে একটা কলেকটিভ ট্রুথ, একটা রিলেটিভ ট্রুথ। সবাই মিলে একটা জিনিসে বিলিভ করছে। যেমন আমরা সবাই বিলিভ করি যে আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, এই ইউনিভার্সিটি, বাট অ্যাকচুয়ালি ওটার কোনো কংক্রিট সত্য নেই। এবার এই যে আপেক্ষিক সত্য, এই জিনিসটা এমন না যেটা খারাপ, আপেক্ষিক সত্য বলে এটা খুব বাজে, সবসময় এটাকে ফেলে দিতে হবে, না। আপেক্ষিক সত্য হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমাদের জীবনে একটা সায়েন্টিফিক ট্রুথ, মাউন্ট এভারেস্টের হাইট, গ্র্যাভিটেশনাল ল, বা আমাদের বায়োলজিক্যাল যে ট্রুথগুলো বডির বা থিওরিটিক্যাল ফিজিক্সে, তার থেকে বেশি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে হিউম্যান ট্রুথ, এই যে রিলেটিভ ট্রুথ, সেইগুলোকে।
এই রিলেটিভ ট্রুথ দুরকম আমরা দেখলাম, আপেক্ষিক মানে ব্যক্তিগত আর কলেকটিভ সমষ্টিগত, ইন্ডিভিজুয়াল আর ইন্টারসাবজেক্টিভ, সাবজেক্টিভ ইন্টারসাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে হচ্ছে আমার বা আপনার কোনো একজন মানুষের, ইন্টারসাবজেক্টিভ মানে অনেকগুলো সাবজেক্টের মধ্যে একটা প্লেন বা প্লেটো, যেখানে আমরা সবাই আমাদের মনকে প্রজেক্ট করে একটা সমষ্টিগত মাইন্ড তৈরি করছি। এই আপেক্ষিক সত্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। একটা উদাহরণ দেওয়া যাক এটা কতটা গুরুত্বপূর্ণ। ধরা যাক কোনো একজন মানুষ যদি একটা ব্রিজ তৈরি করতে চায়, নদীর এপার থেকে ওপারে যাবে, ওকে, তো এখানে মানুষ কমিউনিকেট করবে কিভাবে? এই স্টোরিসের দ্বারা, এই আপেক্ষিক সত্যগুলোর দ্বারা। একজন সে ইঞ্জিনিয়ার, একজন যারা লেবার, কেউ একজন এসে প্রোমোটার, ঠিক আছে, আরও বিভিন্ন মানুষ, তারা সবাই যে কমিউনিকেট করছে, ঠিক আছে, তারা সবাই একসঙ্গে কাজ করছে। কেন? কারণ তারা একটা কোম্পানির আন্ডারে বা একটা কোনো গভর্নমেন্টের আন্ডারে তারা কাজ করছে। এই গভর্নমেন্টটাকে একটা আপেক্ষিক সত্য। যদি তারা সবাই এটাতে বিশ্বাস না করে তাহলে তারা একসঙ্গে কখনোই কাজ করতে পারবে না। গুগল বা ফেসবুক, হাজার হাজার লোক একসঙ্গে কাজ করছে। কিভাবে? কেউ একজন ডিজাইন রেডি করছে, কেউ একজন সফটওয়্যার রেডি করছে, কেউ একটা প্রোগ্রামিং করছে, তারা সবাই মিলে তৈরি করে একটা জিনিস, একটা প্রজেক্ট কমপ্লিট করছে। কারণ তারা সবাই বিশ্বাস করে নিচ্ছে যে গুগল বলে একটা জিনিস আছে যার আন্ডারে তারা সবাই কাজ করছে, প্রত্যেকে একটা একটা করে অংশ তৈরি করছে, পুরো জিনিসটা একসাথে কাজ হচ্ছে। ইসরো থেকে যে আমাদের চন্দ্রযান অভিযান হলো, এখানে কয়েক হাজার লোক একসঙ্গে কাজ করেছে। কেন? কিভাবে তারা একসাথে কাজ করতে পারলো? একজন হয়তো আরেকজনকে চেনেই না। কেউ ক্যামেরাগুলো তৈরি করেছে সেই চন্দ্রযানের, কেউ তার মানে ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো কত স্পিড থাকবে, কেউ তার ছোটো ছোটো পার্টসগুলো তৈরি করেছে আলাদা আলাদাভাবে, কেউ পুরো প্রজেক্টটাকে ম্যানেজ করেছে। এরকম মাল্টিপল প্রজেক্ট, এক একটা প্রজেক্টে জাস্ট ওই পুরো অভিযানটার একটা অংশ তৈরি হচ্ছে, আরেকটা প্রজেক্টে আরেকটা অংশ তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর সেটাকে কন্ট্রোল করা, তার সেই কোন সময় সেটাকে ছাড়া হবে, কোন সময় সেখানে পৌঁছাবে, সেই ডেটাগুলোকে কীভাবে কাজে লাগানো হবে। প্রত্যেকটা মানুষ একটা জিনিস বা একটা অ্যাম্বিশনের জন্য কাজ করছে কিভাবে? কারণ তারা বিলিভ করে তারা একটা গোষ্ঠী বা সমষ্টি হিসেবে কার আন্ডারে কাজ করছে না, ইসরোর আন্ডারে। তো সেই ইসরোটা কি একটা রিলেটিভ ট্রুথ বা একটা আপেক্ষিক সত্য। প্রকৃতপক্ষে এমন কোনো ইসরো নেই, আগে ছিল না, এটা তৈরি করা হয়েছে, অনেকগুলো মানুষ কল্পনা করে নিয়েছে। সেই একসঙ্গে যখন আমরা কোনো একটা জিনিসকে কল্পনা করে নিই, ঠিক যেমন ম্যারেজের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, ঠিক যেমন গুগল বা ন্যাশনালিজমের ক্ষেত্রে, ইন্ডিয়া পাকিস্তান, তখন আমরা একটা বড় কোনো লক্ষ্যকে অ্যাচিভ করতে পারি। তো এই যে আপেক্ষিক সত্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আমাদের জীবন চলবে না। আমাদের সাথে অন্য প্রাণীদের পার্থক্য হচ্ছে এটাই, আমরা এই আপেক্ষিক সত্যকে তৈরি করার মাধ্যমে অনেক মানুষ একসঙ্গে কোনো একটা কাজ করে ফেলতে পারি, একসঙ্গে ফাংশন করতে পারি। যে হয়তো কেউ একজন জাপানে বেড়াতে গেল, আরেকজন ইন্ডিয়ান গেল সে জাপানে, তারা দুজন একসঙ্গে দেখা হলো, তারপর আচ্ছা তুইও ইন্ডিয়ান, হ্যাঁ আমিও ইন্ডিয়ান, তুই বাঙালি আমিও বাঙালি, বাহ। তারা দুজন রিলেট, তারা কেউ কাউকে চেনে না, কিন্তু তারপরেও তারা কমিউনিকেট করতে পারছে একটা কমন গ্রাউন্ডে এসে, যে ও বাঙালি আমিও বাঙালি, বা ও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান। সেই কমন গ্রাউন্ডটাকে একটা ফিকশনাল, সেই ফিকশনের থ্রুতে, মানে একটা আপেক্ষিক, এটা একটা কংক্রিট সত্য নয়, মাউন্ট এভারেস্টের হাইটের মতো, তার মধ্যে দিয়ে আমরা একসাথে কাজ করতে পারছি, আমরা সেই অকওয়ার্ডনেসটাকে রিলিজ করে দিচ্ছি। ওকে, তো এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই যে আপেক্ষিক সত্য, যেটা আজকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কালকে সব থেকে বেশি পয়জনাস হয়ে উঠতে পারে। একটা উদাহরণ নেওয়া যায়, ব্রিটিশ তারা ইন্ডিয়াতে ছিল এবং 200 বছর ধরে তারা রাজত্ব করেছে, আমাদের দেশ পরাধীন ছিল। ওকে, নাও এমন সময় যখন দেশ পরাধীন, অনেক কোনো মানুষ, ভারতবাসীরা এমন বিশ্বাস করতো না প্রথম দিকে যে তারা দেশকে স্বাধীন করতে পারে, অনেকে ব্রিটিশদেরকেই সাপোর্ট করতো। তারা এটা বুঝতে পারছিল না যে তার ফলে তাদের ক্ষতি হচ্ছে, তারা অন্যের আন্ডারে কাজ করছে, তারা পরাধীন, দেশের কৃষকের টাকা পয়সাগুলোকে লুট করে তারা বিদেশে নিয়ে চলে যাচ্ছে। তারপরেও কিছু মানুষ সেই বিদেশিদেরকেই সাপোর্ট করছে সেই সময়কার ইতিহাসে। ওকে, নাও অনেক মানুষ এটা যে অ্যাকচুয়ালি পরিবর্তন করা সম্ভব সেটা বিশ্বাসই করছে না। কারণ কেন বিশ্বাস করবে? এটা তো সত্যি, তাদের কাছে ক্ষমতা আছে, তারাই করছে সব কিছু, আমরা কী করে এটা পাল্টাতে পারি? এটা হতেই পারে না। কিন্তু কিছু মানুষজন বললো না, এটাকে আমরা পাল্টাতে পারি। যেমন গান্ধী বা নেতাজি, ঠিক আছে। তো গান্ধীজি কী করলো, সারা দেশে বিভিন্ন মানুষের কাছে গেল, বিভিন্ন পদযাত্রা করলো, লোককে বোঝালো যে না, আমরা দেশ স্বাধীন করতে পারি, তোমাদেরকে এইভাবে কাজ করতে হবে, এই জিনিসটা এইভাবে রেসপন্স করতে হবে, করলে ওদের মধ্যে একটা প্রেশার তৈরি হবে, তখন তারা আমাদের দেশ ছেড়ে চলে যাবে, আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবে, ঠিক আছে, আমরা স্বাধীনতাকে অ্যাচিভ করে নেব। তো এই সমস্ত দেশের সমস্ত মানুষ বিশ্বাস করে, কল্পনা করে নিয়েছে যে ব্রিটিশদের কাছে আমরা পরাধীন, তার ফলে তারা পরাধীন হয়েছে। ব্রিটিশরাও সেটা কল্পনা করে নিয়েছে। তারপর সেই ইন্টার সাবজেক্টিভ মাইন্ড, যার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাই বিশ্বাস করে,
তাদের সেই বিশ্বাসটাকে পাল্টাতে হয়েছে, অনেকবার মুভমেন্ট করতে হয়েছে, পলিটিক্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, যার মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে হয়েছে, বিভিন্ন কাজ করতে হয়েছে, অ্যাক্টিভিটি, অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। তারপরে গিয়ে সেই যে রিলেটিভ বা সেই আপেক্ষিক ট্রুথটা সেটা পাল্টে গেল, যে এখন স্বাধীন হয়ে গেল, তারা দেশ ছেড়ে চলে গেল। এখন যে আমরা স্বাধীন, এটাও অ্যাকচুয়ালি একটা আপেক্ষিক সত্য। কার সাপেক্ষে? না, আগে আমরা পরাধীন ছিলাম, তার সাপেক্ষে এটা একটা আপেক্ষিক সত্য। আবার ভবিষ্যতে এটাও পাল্টে যাবে যে হয়তো আমাদের সাথে অন্যান্য দেশগুলো মিলে একটা কোনো বড় গোষ্ঠী তৈরি হবে ফিউচারে। হয়তো এমন একটা সময় আসবে যখন ন্যাশনালিজম বলে কিছু আর থাকবেই না, আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা জাতি বলে এমন পুরো পৃথিবীটাই একটা দেশ হয়ে যাবে। ওকে, এই পুরোটাই কি একটা আপেক্ষিক সত্য। তো একটা আপেক্ষিক সত্যকে আমরা তখনই সরাতে পারি যখন নতুন একটা কোনো আপেক্ষিক সত্য আমাদের কাছে আসে। একটা রিলেটিভ ট্রুথকে সরানোর জন্য একটা নতুন রিলেটিভ ট্রুথ দরকার। যেমন পুরানো দিনের যে মুদ্রা বা কয়েন, সেগুলোকে সরাতে গেলে আমাদের ক্যাশ দরকার ছিল। এই ক্যাশ ভ্যালুটাকে আমরা তখনই সরাতে পারবো যখন ডিজিটাল মানি আসবে, তখন কতগুলো ডিজিট কম্পিউটারে, সেটা যখন আমরা সবাই অ্যাকসেপ্ট করতে শুরু করব। এই যে ট্রানজিশন, একটা আপেক্ষিক সত্য থেকে অন্য একটা আপেক্ষিক সত্য, এই ট্রানজিশনের মাঝখানে আমাদের মধ্যে অনেক উঠাও চড়াও হতে থাকে, অনেক উত্তেজনা হতে থাকে। আমরা একবার সামনে পিছনে একটা টেনশনের মধ্যে থাকি। তো কোনো আপেক্ষিক সত্যকে আমরা কখনোই পুরোপুরি ইটারনালের জন্য ধরে রাখতে পারবো না, এটা সবসময় পরিবর্তনশীল। কিন্তু এই আপেক্ষিক সত্য যতটা ভালো, সেই একই আপেক্ষিক সত্য ততটা আমাদেরকে খারাপও করতে পারে। যখন সেটা ছেড়ে দেওয়ার সময় আসবে তখন সেটাকে ছেড়ে দিতে হবে, নতুন আপেক্ষিক সত্যকে আমাদের সাদরে গ্রহণ করে নিতে হবে। এবং এই যে চলমানতা, একটা আপেক্ষিক সত্যকে ছেড়ে সেখান থেকে নতুন জায়গা, তারপরে নতুন জায়গা, তারপরে নতুন জায়গা, এমনভাবে অবতীর্ণ হওয়ার মধ্যে দিয়েই আমাদের সভ্যতা বা আমাদের জীবনের বা আমাদের অস্তিত্বের একটা বিবর্তন হয়। আমরা অনেক বড় হয়ে উঠি, আমরা আরও অনেক বিস্তার করে ফেলি জীবনটাকে, আরও অনেক বেশি এগিয়ে যায় একটা স্পিসিস হিসেবে। ওকে, তো এটাই হচ্ছে কি রিলেটিভ ট্রুথের কনসেপ্ট, যেটাকে আমরা আপেক্ষিক সত্য এতক্ষণ ধরে বলছি। রিলেটিভ ট্রুথ বা যে কোনো রকমের ট্রুথ, ইভেন সাইন্টিফিক ট্রুথ, তার মধ্যে একটা প্যাটার্ন হিস্ট্রিতে বারবার দেখা গেছে। সেটা হচ্ছে কি, ট্রুথস আর ইমার্জিং ফ্রম এরর্স। এরর মানে হচ্ছে কি ভুল বা একটা মিস্টেক, তার মধ্যে থেকে সত্যটা উঠে আসছে। আমরা সবসময় মনে করি কি যেটা সত্য সেটা হচ্ছে ইটারনাল, সেটা আগে থেকেই সবসময় ছিল, আমরা সেটাকে আবিষ্কার করছি। বিষয়টা সবসময় এরকমটা নয়। কোনো একটা ভুল কাজ করলাম, তারপর সেই ভুল কাজটাই আমাদেরকে একটা সত্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, একটা সায়েন্স ফিকশন সিনেমা আছে যেখানে মানে 25th সেঞ্চুরি, মানে 2500 সাল সম্ভবত, সেই সময় একজন সায়েন্টিস্ট, একজন আর্ট হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক সায়েন্টিস্ট নয়, যে আর্ট বা শিল্প বা পেইন্টিং সেটা নিয়ে রিসার্চ করছে। তো সে টাইম মেশিনে করে পাস্টে এসছে, সে যাকে নিয়ে রিসার্চ করছে সেই মানুষটাকে খুঁজে বের করার জন্য, তার থেকে অনেক ইন্সপায়ার হয়েছে। সে কত আমাদের এই সময়কালে ফিরে এসছে। তো সেখানে এসে দেখছে যে লোকটাকে মানে সে এত শ্রদ্ধা করে, বিরাট বড় একজন আর্টিস্ট, সেই মানুষটা অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, তার মধ্যে কোনো আর্টের কোনো সত্তাই নেই। সে দিক ওদিক ঘুরে বেড়ায়, অলস, ঘুমায়, ঠিক আছে, ওর জিনিসপত্র চুরি করে, এরকম। সেটা দেখে সে ডিমোটিভেট হয়ে গেল, ভাবলো যে এ কী করে এত মহান একজন আর্টিস্ট হয়ে গেল, না জানি হতে পারে জীবনে কোনো পরিবর্তন আসবে। তার সঙ্গে সে পরিচয় করলো, কথা বললো। পরে দেখা গেল কি সেই লোকটা টাইম মেশিনটা চুরি করে ফিউচারে চলে গেছে, ভবিষ্যতে, আর এখানে আটকে পড়ে গেছে, এখান থেকে আর ফিরে যেতে পারছে না। তখন নিজেই কি করলো, সে আর্টিস্ট হয়ে উঠলো। ও সেই পরিচয়টা নিয়ে বড় হতে শুরু করলো এবং ও সেই মহান আর্টিস্টটা হয়ে উঠলো, যার সম্পর্কে ও ভবিষ্যতে অনেক 2500 সালে গিয়ে রিসার্চ করেছিল, সেই সময়কার মানুষ হিসেবেও। তো এই যে প্রাথমিক অবস্থায় যে একজন চোর ছিল তাকে দেখে একটা আর্টিস্ট মনে করা, ভুলভাবে চিনে নেওয়া, মিস রেকগনিশন, একটা ভুল করা, সেই ভুলটার মধ্যে দিয়েই পরবর্তীকালে সে নিজেই আর্টিস্ট হয়ে উঠলো, যে সত্যটাকে সে রিসার্চ করেছিল। এটা একটা ট্রুথ। এই মিস রেকগনিশনটাই এই ট্রুথ থেকে জন্ম দিল। ওকে, ঠিক আমাদের লাইফে অনেক সময় এমন হয়, কেন একজন মানুষ সে হয়তো মনে করে যে সে জব করবে, চাকরি করবে, কিন্তু সেই কাজটাতে ফেলিওর হয়ে গেল এবং সেখান থেকে জিনিসটা কিছু শিখলো, সেখান থেকে সে বিজনেস শুরু করে দিল। সেই ফেলিওরটাই তাকে একটা সাকসেসের দিকে লিড করলো। কোনো একজন স্টুডেন্ট সে ইউপিএসসি এক্সাম দিয়ে সে অনেক ফেল হলো, 2বার 3বার 4বার, তখন সে রিয়েলাইজ করলো সে অ্যাকচুয়ালি ইউপিএসসি এক্সামের জন্য নয়, সে কেন, সে হচ্ছে অ্যাক্টিংয়ের জন্য। তখন কিন্তু সে প্রাথমিক অবস্থায় সেই অ্যাক্টিংটাকে সে খুঁজে পাচ্ছিল না। ইউপিএসসি এক্সাম, এই যে ভুল পথে সে চললো, একটা ভুল জিনিস করলো, একটা ভুল সিদ্ধান্ত নিল, সেটার মধ্যে দিয়েই একটা ওপেনিং বা একটা সেটা ভেঙে গেল, ক্র্যাক হয়ে গেল, তার মধ্যে থেকে একটা রাস্তা বেরিয়ে গেল, যেটা থেকে ট্রুথের দিকে নিয়ে গেল। প্রকৃতপক্ষে সে একজন অ্যাক্টর হতে চায়। তো এরকম সায়েন্টিফিক রিসার্চেও অনেক হয়েছে। প্রথমে একজন সায়েন্টিস্ট একটা রিসার্চ করেছে যেটা ভুল হয়েছে, এবং পরবর্তীকালে সেই ভুল রিসার্চ থেকে একটা ঠিক জিনিস বেরিয়ে এসছে।
যেমন ক্রিস্টোফার কলম্বাসের আবিষ্কার, আমেরিকা আবিষ্কার, সে ইন্ডিয়ার সন্ধানে গেছে, তারপর অন্য একটা দেশ আবিষ্কার করে ফেলেছে। ঠিক আছে, মানে এই যে মানে আবিষ্কার হচ্ছে একটা ট্রুথ, যেটাকে আমরা আবিষ্কার করছি, সেটা অ্যাকচুয়ালি সবসময় একটা এরর বা একটা ভুল জিনিসের মধ্যে দিয়েই হচ্ছে। তো আমরা এমনটা যেন না ভাবি যে ট্রুথ মানে যেটা সবসময় আছে, প্রতিদিনের জীবনের যে ট্রুথগুলো আমাদের, যেটা আমাদেরকে আবিষ্কার করতে হবে, আর একবার সেটা আবিষ্কার করে নিলাম মানে ব্যাস সব কিছু হয়ে গেল, এমন নয়। আমরা যে মিস্টেকগুলো করছি তার মধ্যে দিয়েই সেটাই পরিবর্তন হতে হতে আমাদেরকে সত্যের কাছে নিয়ে যাবে। সেই জিনিসটাই হচ্ছে আমাদেরকে একটা সুনির্দিষ্ট পথে নিয়ে যাবে। আমাদেরকে শুধু এটা রেকগনাইজ করতে হবে, যেটা আমরা করছি সেটাকে ভালো করে দেখতে হবে। তখনই আমরা তার মধ্যে থেকে সেই সত্যের পথটা ভেঙে, সেই ভুল বা সেই এররটা ভেঙে গিয়ে একটা রাস্তা বার করে দেবে আমাদেরকে সত্যের দিকে। এই এররটা অ্যাকচুয়ালি এমনটা নয় যে যেখান থেকে ট্রুথটা উঠে আসছে, বরঞ্চ ট্রুথটা এররটাকে পাঠাচ্ছে ভবিষ্যৎ থেকে আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখনও তৈরি নই সেইখানে পৌঁছানোর জন্য। তো এই এররটা অ্যাকচুয়ালি একটা সিমটম বা একটা প্রভাব কার না ট্রুথটা। আমাদের যে আনকনসিয়াস মাইন্ড, সেটা হচ্ছে শুধুমাত্র পাস্টের ফাংশন নয়, যা কিছু আগে ঘটেছে সেই সব কিছুর মধ্যে যেগুলো আমাদের মনে আছে সেটা কনসিয়াস, আর যেগুলো আমরা সব ভুলে গেছি প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে, এক সেকেন্ডে সমস্ত ঘটনা, সমস্ত চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, যা কিছু স্পর্শ করেছি, সেই সমস্ত কিছু অবচেতন মনে চলে গেছে, একটা অন্তর্মনের গভীর সত্তার মধ্যে চলে গেছে। তো সেই পাস্টের ফাংশন শুধুমাত্র অবচেতন মন নয়, বরঞ্চ ফিউচারের ফাংশন। ভবিষ্যৎ থেকে ড্রিমস আমাদের মনের মধ্যে উঠে আসে চেতন মনে। তো সেই ড্রিমসের মতো একটা সিমটম হচ্ছে এই এরর্সগুলো। এই এরর্স বা এই যে মিস্টেকগুলো কি, এটা একটা ফিউচার থেকে আসছে আমাদেরকে সত্যের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমাদের অ্যাটেনশানটা যেখানে দেওয়া সম্ভব আমাদের পক্ষে এখন, সেই জিনিসটা সেখানে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে ভুল। সেই ভুলটাই তারপর আমাদের অ্যাটেনশানটাকে নিয়ে দিচ্ছে, এটা একটা জায়গাতে ঠেলে দিচ্ছে, যেখানে আমরা ট্রুথ থেকে আবিষ্কার করছি। ওকে, সো দিস ইজ হাউ এরর্স ইভলভ ইন্টু ট্রুথ। তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো জটিল এবং অত্যন্ত গভীর বিষয় সম্পর্কে শিখলাম। একটা আপেক্ষিক সত্য বা রিলেটিভ ট্রুথ, ইন্টার সাবজেক্টিভ রিলেটিভ ট্রুথ, সাবজেক্টিভ রিলেটিভ ট্রুথ বা ব্যক্তিগত, আবার কিভাবে ভুল জিনিস বা একটা মিস্টেক সেটা কীভাবে ট্রুথে কনভার্ট হচ্ছে সেটা। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনার অনেক ভালো লেগেছে। তো এর মধ্যে আপনার কোন টার্মটা বা কোন কনসেপ্টটা বেশি ভালো লেগেছে, এই ইন্টার সাবজেক্টিভ রিলেটিভ ট্রুথ মানে এটা সমষ্টিগত আপেক্ষিক সত্য, নাকি এই কীভাবে একটা এরর, একটা ভুল জিনিস সেটা ট্রুথে কনভার্ট হচ্ছে সেটা আপনি কমেন্ট সেকশানে লিখে জানান। অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের রেসপন্সটা কী। আপনাদের সাথে কমিউনিকেট করার একটা সুযোগ পাবো আমি, কারণ ইউটিউবে আমি শুধু একদিক থেকে কথা বলছি। আমি বুঝতে পারছি না যে আপনার কেমন অনুভূতি হচ্ছে, আপনি কোন জিনিসটা শিখছেন, কোনটা ভালো লাগছে, আপনার রেসপন্সটা কি এই সব কিছু শোনার পর, এই সব কিছু জানার পর। সেই রেসপন্সটা আমার জন্য অত্যন্ত মূল্যবান। তো আপনি কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যে আপনার এই পুরো ভিডিওটা কেমন লেগেছে এবং আপনার কোন কনসেপ্টটা বেশি ভালো লেগেছে আজকের এই ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে।